প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এত অসুস্থ সত্ত্বেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো যে বিষয়টার জন্য আজকে আমরা আপনার সাথে এসেছি, আপনার সাথে কথা বলতে এসেছি, যদিও আপনি বিষয়টা জানেন, তো আমরা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে কি হয়েছে বা কি ঘটনা বা এই যে দ্বিতীয়বার পেজ মামলার সাথে আপনার একটি দ্বন্দ্ব যেটা আমরা দেখতে পেয়েছি, যদি এই বিষয়টা আমাদের অডিয়েন্সের সাথে একটু শেয়ার করতেন, আমরা একটু সংক্ষেপে জানতে চাই। আসলে পরিবারের সব পরিবারেই ঝগড়াঝাটি বলেন মনোমালিন্য বলেন বা এগুলো হয়ে থাকে, কিন্তু এটা এভাবে একদম লাইভে এসে এত কোটি কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াটা আসলে একেবারেই আমি বলবো যে ইচ্ছা করে করা হয়েছে। আমাকে সমাজের সামনে ছোট করা হয়েছে, আমাকে সমাজের সামনে একেবারেই অসম্মানী করা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে আমার বাসায় ঢুকে এই ধরনের যে কি পরিমাণ আহ, মানে গালাগালি, খারাপ ভাষায় কথা বলা এবং চিৎকার চেঁচামেচি করা, যেখানে এটা একটা ফ্যামিলি বাসা। আপনারা দেখছেন এখানে আমার পরিবার থাকে, আমার ছোট 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 বাচ্চারা থাকে, আমার আমার যারা সহকারী কাজের মানুষজন আছে, আমার বৃদ্ধ মা আছে, অসুস্থ মা আছে। তাদের সামনে ও যে ধরনের মানে চিৎকার চেঁচামেচি বা ভায়োলেন্স করেছে ঘরের ভিতরে, আমি এক কথায় বলতে পারি যে আমার বাসায় একটা ভায়োলেন্স ক্রিয়েট করা হয়েছে। আমার মনে হয়েছে যে এটা একেবারেই মানে ইচ্ছা করে। কারণ ঝগড়াঝাটি সবাই করে, এমন না যে কেউ ঝগড়াঝাটি করে না, ঝগড়াঝাটি সবাই করে, কিন্তু সেই ঝগড়াটা লাইভ করা, এভাবে চারটা লাইভ, একটা লাইভ না বরং চারটা লাইভ করা, তাও আবার আমাকে না জানিয়ে। আমি কিন্তু বুঝতেছিলাম না যে সে একটা লাইভ করতেছে। আমি আমার মতো খুব প্রাইভেট লাইফের মতো যেভাবে মানুষ থাকে ঘরে বেডরুমে যেভাবে থাকে, সেখানে সে একটা এটা এটা একেবারে ইচ্ছাকৃত আমাকে সমাজের সামনে মানে ঘৃণিত করার জন্য, আমাকে অপমানিত করার জন্য, আমাকে হেয় করার জন্য। এছাড়া একটা ভায়োলেন্স যে আমার বাসার ভিতরে করেছে, এটা মানে আহ, এটা একেবারেই উদ্দেশ্য করেই করা হয়েছে। এটা এটা প্রি প্ল্যান করেই করা হয়েছে যে এটা এটা এভাবেই করা হবে। নাহলে একটা সামান্য ঝগড়াঝাটি মানুষ এভাবে যেভাবে ও যেভাবে অঙ্গভঙ্গি, বিকৃত অঙ্গভঙ্গি, অশ্রাব্য ভাষায় গালাগালি, এগুলো আসলে কখনই হওয়ার কথা না, হয় না। কারণ আপনারা 2 দিন আগেই কিন্তু দেখেছেন যে আমরা কথা বলেছি মিডিয়ার সামনে, তখনও তো এগুলো ছিল না, মামলার ব্যাপার তো তখনও ছিল। তো ঠিক 2 দিন পরেই এই ধরনের জিনিসটা করা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। তার পিছনে নিশ্চয়ই বড় বড় কোনো কারণ আছে, কারণ আমি এখনো যথেষ্ট হুমকি ধামকি মানুষের কাছ থেকে, ফোনে থ্রেড পাচ্ছি, মানুষজনকে দিয়ে আমাকে কল করানো হচ্ছে। তো আমি বলবো যে এ- আমার ক্ষতি করতে চায়, আমার বাচ্চাদের ক্ষতি করতে চায়। আহ, এটা ক্ষতি করার উদ্দেশ্যেই আমাকে এই এই জিনিসগুলো করা হয়েছে। এবং এটা আমি আমি মুখে বলছি না, এটা আপনারা সবাই লাইভে দেখেছেন, এবং যারা যারা লাইভে দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে একটা মানুষের বাসায় এই ধরনের কার্যকলাপ হতে পারে না। একটা সাধারণ মানুষের বাসায় এই ধরনের কার্যকলাপ কেউ লাইভ করে না। ঝগড়াঝাটি হলেও ঝগড়াঝাটি নিজেদের মধ্যে যা হয় একটা সময় সলভ করা হয়, বা আহ, বড় বড়দের সহায়তায় থামানো হয়, বা যেটাই হোক না কেন। কিন্তু সে সেদিন যেটা করেছে সেটা একেবারে ঠান্ডা মাথায় প্ল্যান করে সে এটা করেছে আমাকে আসলে মানসিক চাপ দেওয়ার জন্য। আপনাদেরকে বলেছি যে ও আমার বাড়িটা চেয়েছিল, এবং ও আমার কাছে এর আগের দিন যেটা হয়েছে যে একটা জমি কিনে চেয়েছে। এবং আপনারা সবসময়ই জেনে আসছেন যে ও কোনো না কোনো কিছু যখন চেতে থাকে তখন সেটার জন্য সে একদম মরিয়া হয়ে যায়, ওটা না পাওয়া পর্যন্ত সে থামে না। তো এই পুরো ব্যাপারটাই আসলে করা হয়েছে একেবারেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে, আমার গলায় পাড়া দিয়ে আমাকে আহ মানে কি বলবো, আমাকে দেওয়ালে পিঠ থেকে আমার কাছে জিনিস আদায় করা, যৌতুক আদায় করার মতো কথাটা আমি এখন বলতে চাই আসলে। এই যে ঘটনার পুনরাবৃত্তি, এর আগেও তো সেম ঘটনার জন্য আপনি একটি পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু আজ কেন আবার সেই আমাদের সেই একই পথে হাঁটতে হলো বা আপনাকে কেন সেই হাঁটতে হলো? মূল পদক্ষেপ পেছনের গল্পটা কি আসলে? সেই পদক্ষেপ নেওয়ার পরেও কিন্তু সে আমরা যেমন তার সেলুনে যখন আপনারা সবাই আসলেন অনেক মানুষের সামনে পাবলিকলি, কিন্তু সে কি বললো? সরি বলল। বলল যে আমি সরি, আমি যা করেছি এবং এই ঘটনা আর হবে না, এই ঘটনা আর হবে না, এটা আমি নিজে নিজে শুনেছি। কিন্তু ওইবার আমি আর বিশ্বাস করতে পারি নাই যে ও আসলে করবে না, কারণ ও পুনরাবৃত্তি করছেই তো করছেই তো করছেই। তখন আমি বলেছি আমার ভাইয়াদের সামনে তুমি বলবা, হ্যাঁ, যে তুমি এই ঘটনা আর কখনোই করবা না, এবং তুমি
যেটা করেছো সেটা ভুল স্বীকার করবা, এবং সেটা আমরা কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছি এই কারণেই যে সে নিজে রিয়েলাইজেশন তার আসছে কিনা, বা এতজন মানুষের সামনে সে যে একটা প্রমিস করেছে আপনাদের সামনে যে আমি আর কখনোই এই কাজটা করব না, কিন্তু সেই প্রমিসের মাত্র 2 মাস পরেই কিন্তু আবার একই কাজ হলো। তার মানে হচ্ছে যে সে তার প্রমিস তো রাখলোই না, বরং যে সংবাদ সম্মেলনে যে কথাগুলো বললো সেগুলো আসলে একেবারেই ভিত্তিহীন হয়ে গেল আর কি। আচ্ছা, এর আগে যেই কারণে আপনার সাথে দ্বন্দ্ব হয়েছিল ওই সেম কারণে কি দ্বিতীয়বার সেম ঘটনা জি, ঘটেছে? ওর ওর প্রথমে হচ্ছে যে আমি যতদিন ওকে ওর চাহিদা মিটাতে পেরেছি, গাড়ি বলেন বা বাইক বলেন বা টাকা পয়সা বলেন বা যতদিন চাহিদা মিটাতে পেরেছি ততদিন পর্যন্ত কিন্তু কোনো দ্বন্দ্বই হয়নি। যেই মুহূর্ত থেকে সে বাড়িটা চাওয়ার উদ্দেশ্যে একবার আপনারা দেখেছেন যে ঝগড়া করে চলে গেল, একবার আমাকে মারপিট করলো, বা সেটা সবকিছুই কিন্তু বাড়িটার জন্যই। তো ওই বাড়িটা তো আমি দিতে পারবো না, এটা আমার বাবার বাড়ি, বাবার বাড়ি তো আমার দেওয়ার এখতিয়ার নাই। তো এইটার জন্যই তার 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 হচ্ছে সে হচ্ছে এত এত জেদি একটা মানুষ, এত মানে একরোখা একটা মানুষ। তার যেটা চাই, সে যেটা টার্গেট করবে সেটা না পাওয়া পর্যন্ত সে থামবে না। তার ওইটা চেয়েছি আমি, এটা আমাকে নিতেই হবে, যেভাবে হাসিল করে হোক, সেটা তোমাকে দিয়ে হোক, তোমার বাচ্চাদেরকে কষ্ট দিয়ে হোক, বা যেভাবেই হোক সেটা আমার হাসিল করতেই হবে। না হলে এই বাড়িটার ঘটনা কিন্তু 2023 সালের অক্টোবর মাস থেকে, সেপ্টেম্বর মাস থেকে, 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে, 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে আজকে হচ্ছে 2025 সাল, 2 বছর থেকে সে এই বাড়িটার জন্যই প্রতিবার আমাকে এভাবে অত্যাচারিত করতেছে। আপু, আমরা লাইভের থেকে যেটা জানতে পেরেছিলাম, আপনি নাকি মামলা তুলে দেওয়ার জন্য নাকি বিষয়গুলো ঘটেছে, আপনি কি মামলা তুলে দিতে চাননি? মামলা তুলে দিতে চাইনি সেটাও তো বলিনি, মামলা তুলে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছিলাম গত দিন। আপনারা তো মামলার প্রসেস সম্পর্কে জানেন যে মামলার এক একটা ডেট পড়ে, সেই ডেটে মামলা তুলে দেওয়ার জন্য, সেটাও একটা ফোর্সফুলি ছিল। সেটাও মামলা কেন করে? মানুষ বাঁচার হাত থেকে, অত্যাচারীর লোকদের হাত থেকে, জুলুমের হাত থেকে বাঁচার জন্যই তো মানুষ মামলা করে। আমি ওর অত্যাচারের হাত থেকে, জুলুমের হাত থেকে, ওর যত রকম কি বলবো, আমাকে ব্ল্যাকমেলিং এর হাত থেকে বা শারীরিক অত্যাচার বলেন বা যৌতুক চাওয়া বলেন বা এইসব বলেন, এসবের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু আমি মামলা করেছি। মামলা একেবারে শেষ পর্যায়ে করা হয়েছে, প্রথম থেকে তো করা হয়নি। যখন দেখেছি যে আমার একেবারে গলায় পাড়া দিয়ে আমাকে হত্যার চেষ্টা করার মতো একটা বড় অপরাধ সে করছে, তখন আমি দেওয়ালে পিঠ থেকে আমি মামলাটা করেছি। আমি কিন্তু ওর কাছ থেকে বাঁচার জন্য মামলা করেছি, যে আমি যাতে সেফ থাকি, দেশের আইন, দেশের প্রশাসন বা দেশের নিয়ম বা দেশের যেটাই বলেন না কেন, আইন ব্যবস্থায় বলেন না কেন, আমাকে যাতে রক্ষা করে ওর হাত থেকে। ওর হাত থেকে বাঁচার জন্যই কিন্তু মানুষ মামলা কিন্তু করে কিসের জন্য? যে অপরাধের হাত থেকে বাঁচার জন্য। আমি অপরাধী, সে একটা অপরাধী, তার অপরাধীর হাত থেকে আমি বাঁচার জন্যই কিন্তু মামলাটা করেছি। এবং সে ওই মামলাটা তোলার জন্যই কিন্তু সে যে আরো হুমকি দিয়েছে, সে আরো থ্রেট দিয়েছে, সে আরো ক্ষতি করে নিবে বলেছে। সে ইভেন মাই টিভিতে বলেছে যে আমি যদি চাইতাম আমি লায়লাকে মেরেও ফেলতে পারতাম, হ্যাঁ, আমি মার্ডারও করে ফেলতে পারতাম। মাই টিভির একটা ইন্টারভিউতে আপনারা দেখবেন, সেখানে সে বলেছে আমি লায়লাকে মার্ডারও করে ফেলতে পারতাম। মানে টিভি, জাতীয় টিভিতে যদি সে বলে যে আমি মার্ডার করে ফেলতে পারতাম নিজের মুখ দিয়ে, তাহলে সে বাস্তব জীবনে যে কি কি করতে পারে সেটা তো এতটুকু হলেও ধারণা করতে পেরেছেন। তো আমি আসলে ওর হাত থেকে বাঁচার জন্যই মামলাগুলো করেছি। তো ওই মামলা যখন বলেছে যে না আমি আর ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার কাছে আমার আর কোনো দাবি দেওয়া নাই, কিছু নাই, তুমি মামলা তুলে ফেলো, তো তখন যেহেতু পাবলিকলি এবং আপনাদের সামনে সে বলেছে যে আমি আর এরকম অপরাধ করব না এবং আমি যা করেছি তার জন্য দুঃখিত, তো তখন আমি সরল মনে কিন্তু বিশ্বাস করে নিয়েছি যে ঠিক আছে, সে যেহেতু এতগুলো মানুষের সামনে বলেছে, সে তার নিশ্চয়ই একটা দায়বদ্ধতা থাকবে। কিন্তু দায়বদ্ধতা তো নাই নাই, উল্টা 2 মাস পরেই আবার একেবারে ওই একই অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। একই মানে কি বলবো, মামলা তুলে ফেললেও হয়তো আমাকে পরিবার সহ মেরে ফেলে পুরো জিন্দা কবর দিয়ে দিত, মানে কবর মাটির নিচে পুঁতে ফেলতো, গুম করে ফেলতো যদি আমি মামলা তুলে ফেলতাম। কিন্তু তারপরও আমি ওর কথা সরল বিশ্বাস করে কিন্তু আমি মামলা তোলার প্রস্তুতি নিয়েছিলাম। এবং ওর কাছেও আমাদের যে ডিড বা এগ্রিমেন্ট ছিল, যে যেই কন্ডিশনে আমি মামলাগুলো তুলতে অ্যাপ্রোচ করেছি, সেইটারও কাগজ পর্যন্ত ও আপনাদেরকে দেখাতে পারবে, আমিও দেখাতে পারবো। যেটা হয়েছে যে আমরা এটা অ্যাপ্রোচ করেছি এবং কোর্টের কাছ থেকে সময় নিয়েছি যে আমরা একটা মামলা তোলার মতো আমাদের একটা ইয়ে হচ্ছে, আপোষ হয়ে যাওয়ার একটা প্রসেস হচ্ছে, তা আমাদেরকে যেন সেই হিসেবে একটা সময় দেওয়া হয়।
আপোষ হয়ে যাওয়ার মতো সময় হচ্ছে, এর মধ্যে তো সে অপেক্ষা করতে পারলো না। সে তারপরেও আবার আমাকে শারীরিক, মানসিক, সামাজিক এবং আপনারা ওই যে বললাম যে বাড়ি জমি সবই আবার শুরু করে দিল। মামলা উঠেই নেই, তাতে শুরু করে দিল। তাহলে আপনারা চিন্তা করেন, মামলাটা উঠলে তো আমাকে পরিবার সহ সে মেরে গুম করে ফেলতো। এই যে আপু দ্বিতীয়বার আপনারা আবার একত্রিত হলেন, এই যে আপনার কাছে একদম ক্লিয়ার হতে চাই যে এখানে কি আপনার কোনো প্রবণ ছিল বা আপনি কোনো কিছু লোভ দেখিয়েছিলেন কিনা? আপনি যদি ওই দিনের আসলে এক হওয়া তো আমি তো এক হতে চাইনি। এক হতে চাইলে তো মামলা করতাম না। যদি আমি মিলেমিশে থাকতেই চাইতাম, তাহলে কিন্তু আমি মামলা করতাম না। হ্যাঁ, এখানে সবসময় তার ট্র্যাপ ছিল, সবসময় তার প্রতারণা ছিল, সবসময় তার ব্ল্যাকমেইলিং ছিল। এবং যেহেতু আমি ব্যক্তিগত ব্যাপারগুলো মানে এত কিছু আসলে সবাইকে তো জানানোর দরকার নেই। আমার পরিবার বা আমার গার্জিয়ানরা জানলেই তো হলো, বা আইন প্রয়োগকারী সংস্থা যারা জানে বা আমাকে যারা সাহায্য করছে তাদেরকে জানলেই হলো। সবাইকে, দুনিয়া সবাই সহ তো আসলে খুঁটিনাটি জানানোর দরকার নেই। কিন্তু প্রলোভন তো পরের কথা, প্রলোভন তো অনেক পরের কথা। প্রলোভনের চেয়ে আগে যেটা হয়েছে সেটা হচ্ছে যে শিজু শিজু প্রলোভনের চেয়ে আগে যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে সে তো ভয়ভীতি এবং দেখিয়ে, এবং যেটা হয়েছে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সে মামলা তোলার জন্য বলেছে। সেখানে আমরা একও হইনি, সেখানে আমি আমার বাসায় ছিলাম, ওর বাসায় থাকতো, ও আমার আসা যাওয়া করতো এরকমের মধ্যে। আসো সামির, আসো। ও আমি আসলে কি বলবো, এখানে সারাটা টাইমই আমি ব্ল্যাকমেইলিং এর শিকার ছিলাম, সারাটা টাইমই আমি ভয় ভীতি হুমকির শিকার ছিলাম। আপনারা নিজেরাই ওর ভাষ্য শুনেছেন, আপনারা নিজেরাই ওর কথা শুনেছেন। লাইভে যে মানুষটা এইভাবে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে পারে, বাস্তব লাইফে সে কেমন হতে পারে সেটা আপনারা নিজেরাই অনুমান করতে পারছেন। এবং এর আগেও যেহেতু মারামারির ঘটনা হয়েছে, তো এবারও হয়েছে, যেটা প্রেক্ষিতে আমি একটা অভিযোগ করেছি। তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে কি পরিমাণ মানসিক এবং শারীরিক টর্চারের মধ্যে আমি ছিলাম এই কয়টা বছর। এখানে প্রলোভন তো পরের কথা। আমি ওর হাত থেকে বাঁচতেই চাওয়ার জন্য আমি মামলা দিয়েছি যে ঠিক আছে, আইন আমাকে সেভ করবে, দেশের ল আমাকে সেভ করবে, দেশের প্রচলিত সমাজ ব্যবস্থা আমাকে সেভ করবে এরকম অমানুষের হাত থেকে। তারপরেও যখন যখন সে ওই রকম গলায় পাড়া দিয়ে তারপরে আপনাদের সামনে সুন্দর করে বলেছে যে না এরকম আর হবে না, তখনই কিন্তু আমি ভেবেছিলাম যে ঠিক আছে, যদি মামলাগুলো বন্ধ করে সে যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি সেভাবেই বাঁচতে চাই। কিন্তু সেটা তো পরের কথা, মামলা ছাড়লে যে কি হতো আমি আমি তো চিন্তাই করতে পারছি না এই মুহূর্তে। আরেকটি বিষয় যদি আমরা জানি, মামুন যে লাইভের মধ্যে বলেছে যে সে আপনাকে সবসময় ফ্রেন্ড ভেবে এসেছে এবং শুরু থেকে কিন্তু আপনি তাকে বিভিন্ন গিফট উপহার দিয়ে প্রলোভন দেখিয়ে তার প্রতি ভালোবাসাটা অর্জন করেছেন। সে নাকি এখন বড় হয়েছে, সবকিছু বুঝতে পারে। তো একটা ফ্রেন্ডের সাথে কি এত কিছু ঘটে? আমার প্রশ্ন এটা। এটা আমারও প্রশ্ন যে গিফট না, এটা আমি বলবো যে তারা আমার কাছে যৌতুক দাবি করেছে। যৌতুকের যেভাবে আছে না, মানুষ অত্যাচার করে যে যৌতুক দাবি করে, যেহেতু আমি তো জানতাম যে আমি তার ওয়াইফ, তো সে যদি আমাকে এটা কিনে দিতেই হবে, এবং ওর স্বভাব হচ্ছে যে ওইটা কিনে না দেওয়া পর্যন্ত ওর যত রকম অত্যাচার আছে, মানসিক বলেন, শারীরিক বলেন, মানে সামাজিক বলেন, সব ধরনের সে একটা পর্যায়ে যে তার আব্বু বলতে বাধ্যই হয় যে দিয়ে দাও মা, ও এটা পেলে শান্ত হয়ে যাবে, দিয়ে দাও। আমি তো বলেছি যে আমার মানে ঋণ হয়ে গেছে ওকে জিনিস দিতে দিতে। এখানে প্রলোভনের তো কোনো ব্যাপারই নাই। যেখানে আমি যদি সচ্ছল থাকি তাহলে আমি নিজে আনন্দে ঘুরে ফিরে চলতে পারি, সেখানে আমার ওকে দিতে 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 আজকে ফকিরের মতো অবস্থা হয়ে গেছে। আর কি বলবো, মানে আমার বলার কোনো ভাষা নাই। আমি বলবো যে আমার কাছে ইভেন প্রকাশ্যে যৌতুক দাবি করা হয়েছে, আমাকে শারীরিকভাবে অত্যাচার করে যৌতুক দাবি করা হয়েছে। এখন আমি যৌতুক কথাটাও বলতে পারছি না, কারণ আপনারা যেহেতু জানেন যে বিয়ের ব্যাপারটাও কিন্তু ফেক। হ্যাঁ, 4 বছর থেকে আমি জেনে আসছি যে আমি তার ওয়াইফ, কিন্তু পরবর্তীতে যখন আমি পুলিশের কাছে সাহায্য চাইতে গেলাম তখন প্রমাণিত হলো যে সে আসলে আমার
আহ, আমাকে লিগেলি সে আমার সাথে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, সে আমাকে একটা ভুয়া কাগজ দিয়েছে, ভুয়া কাবিননামা সে আমাকে দিয়েছে। এবং এইভাবে সে শুধু একটা কাবিননামা প্রতারণা না, সে সব ধরনেরই প্রতারণা করেছে। সে যে অন্য নারীদের সঙ্গে গিয়ে আহ, আমি থাকা অবস্থায় সম্পর্ক করেছে, সেটাও তো একটা প্রতারণা হয়েছে। মানে কোন দিক দিয়ে আমি প্রতারিত হইনি? আপনি যেটাই বলেন না কেন, মানসিক বলেন, সামাজিক বলেন, আর্থিক বলেন, শারীরিক বলেন, আহ অন্য নারীর সঙ্গে যে যে সে আমার সাথে প্রতারণা করেছে, আমি সমস্ত মানে অ্যাজ এ হোল আমি পুরোপুরি সবকিছু ভাবেই তার কাছে প্রতারিত হয়েছি। এমন একটা আহ দিক খুঁজে বলতে পারবেন না যে না আমি, ও ও যেটা বলে না আমি ওকে ভাইরাল করেছি, ও আমাকে ভাইরাল করেছে হচ্ছে নেগেটিভ ভাবে, একেবারেই নেগেটিভ ভাবে ভাইরাল করেছে। আর লোকজনের কাছে আমাকে অপমান করেছে, লোকজনের কাছে আমাকে ছোট করেছে, লোকজনের কাছে আমাকে অপদস্থ করেছে। আমি আমি পজিটিভলি সোশ্যাল মিডিয়াতে তো ভাইরাল হইনি। আমাকে লোকজন মানে যত প্রকার খারাপ কথা বলে, ওই যে আপনারাও নিজেরা বলেন যে আপু আপনারা নির্লজ্জ বেহায়া এটা সেটা, আমি তো ভাই ওর কাছ থেকে ছুটকারাই পেতে পারতেছি না। আমি তো ছুটকারাই ছুটে ছুটে আসতে পারতেছি না। আমি তো ওর কাছে কোনো মানে পজিটিভলি ফেমাস হইনি। আমাকে হেয় করা করে হেয় করে, অপমান করে, অসম্মানী করে এভাবে আমাকে ভাইরাল করা হয়েছে। আমাকে তো কোনো সম্মানের সাথে ভাইরাল করা হয়নি। এরকম ভাইরাল তো কেউ হতে চায় না। আমিও চাইনি, আমারও দরকার নেই। তো আমি আমি একটা সাধারণ মানুষ, আমি নিজের সংসার পরিবার এগুলো নিয়েই থাকতে চেয়েছিলাম। কিন্তু এগুলোর মধ্যেই যখন তার চাহিদার পরিমাণটা এত বেড়ে গেল যে সেই চাহিদা আমি মিটাতে পারছি না, সেই চাহিদা আমি পূরণ করতে পারছি না। অথচ আমাদের সমাজে আমরা কি দেখি? আমাদের সমাজে দেখি যে পরিবারের কর্তা বাসা বাড়ি মেনটেন করে, পরিবারের কর্তা তার স্ত্রীকে বা সহধর্মিণীকে জিনিসপত্র কিনে দেয়। কিন্তু এখানে আমার উল্টা হয়েছে, এখানে হয়েছে আমি পুরো বাসা মেনটেন করছি, আমি আমার বাচ্চাদেরকে মেনটেন করছি, আমি আমার এই যে মানে যা বলেন ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে সমস্ত কিছু, মামুনের পরিবারকে হেল্প করা থেকে মামুনের সমস্ত মানে নৈতিক অনৈতিক চাহিদা সবকিছুই আমি করতেছি। তারপরেও আমি মানুষের চোখে অপরাধী, তারপরেও আমি মানুষের চোখে খারাপ, তারপরেও আমি মানুষের চোখে নির্লজ্জ বেহায়া। এগুলো আমি এমন কোনো দিক না আপনি যেটা বলতে পারবেন না মামুনের খাওয়া দাওয়া কাপড় চোপড় মামুনের পরিবারে যখন যেটা লেগেছে। এছাড়া আমার নিজস্ব পরিবার তো আছে, আমার সন্তানরা আছে, আমি নিজে আছি, আমার মা আছে, আমার বাসার যে সাহায্যকারী কাজের লোকজন আছে, সবকিছু তো আমি মেনটেন করে যাচ্ছি, সবকিছু আমি দিয়ে যাচ্ছি। সমস্ত বিল বলেন, ইলেকট্রিসিটি বিল বলেন, পানির বিল বলেন, যেটাই হোক না কেন, হ্যাঁ সমস্ত কিছু আমি দিয়ে যাচ্ছি। আপনারা কোনোদিন দেখবেন না যে আমি নিজের জন্য একটা কিছু কিনেছি। যত আপনারা 2022 সাল থেকে নিয়ে 2025 সালের ভিডিওগুলো দেখবেন না যে আমি কোনোদিন একটা শপিং করতে গিয়েছি বা আমি নিজের জন্য একটা জামা কিনতে গিয়েছি। অথচ আপনারা 2022 সাল থেকে দেখবেন সে আজকে একটা মোবাইল কিনেছে, সে আজকে একটা ক্যামেরা কিনেছে। আপনারা কখনো দেখবেন না যে আমি যে একটা কিছু কিনেছি আমার নিজের জন্য। আমি আমি এই 5টা বছরে আমার নিজের জন্য আমার নিজের টাকা দিয়ে আমি, ওই আমার মা হয়তো পাঠিয়েছে বা আমার আত্মীয় স্বজন পাঠিয়েছে, এইভাবে আমারটা চলেছে। কিন্তু আমি তাকে আমার ওই যে শেষ টাকা এবং ঋণ করে করে তাকে আমার কিনে দিতে হয়েছে। আপু এই যে বলেছেন কিনে দিয়েছেন, আপনি কিন্তু শুরু থেকে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু কখনো কোথাও স্বীকার করেননি আপনি তাকে দিয়েছেন। এই যে স্বীকার স্বীকার করেননি, স্বীকার করিনি। এবং সে অস্বীকার করছে, এই যে অকৃতজ্ঞ যে ফিলটা আজকে ফিল হয় আপনার? অকৃতজ্ঞ তো প্রথম থেকেই ছিল। সবসময় সে বলেছে তুমি কি দিয়েছো, তুমি কি দিয়েছো, এগুলো কোনো ব্যাপার, এগুলো সবাই দেয়, হ্যাঁ তুমি কি দিয়েছো। কিন্তু আপনি যখন দেখবেন যে সে কিছু ইন্টারভিউ দিয়েছিল তার গ্রামের বাড়িতে, সেখানে বলেছে যে তুমি বেশি হলে 20 থেকে 30 লাখ টাকা আমার পিছনে খরচ করেছো। 20 থেকে 30 লাখ টাকা একটা মেয়ে কত কষ্ট করে অর্জন করতে হয়, একটা সিঙ্গেল মাদার। আমি পাখির সাউন্ড শোনা যায়। আমার বিপদে যাচ্ছে, তবু তার মধ্যে সে আমাকে সমাজে সময় দিচ্ছে। আপনারা আমাদের সাথে থাকুন, তার কথাগুলো আসলে শুনুন, সে যে সত্যি কথাগুলো তুলে ধরছে এগুলো সকলে জানা উচিত। এবং আপনারা যে বলছেন না আপনারা কোনোদিন স্বীকার করেনি, হ্যাঁ যে জিনিসটা আমার গলায় পাড়া দিয়ে নেওয়া হয়েছে সেটাকে তো আমি উপহার কিভাবে বলবো? আমি বলতে পারি যে হ্যাঁ সে সে খুশি হয়েছে, কিন্তু তার খুশিটা হয়েছে কি আমার গায়ের রক্ত কেটে, আমার গায়ের রক্ত চুষে, আমার গায়ের মাংস কেটে কেটে আমি মনে হচ্ছে যে আমি তাকে ওইভাবে খুশি করেছি। আমার গলায় পাড়া দিয়ে আমি তাকে, একটা মানুষ যখন এত টাকা লোন হয়ে যায়, আমি লোনের কিস্তি দিতে দিতে আমি
অলমোস্ট দেখা যায় যে আমি কি অবস্থা আমার, যাদের লোন আছে তারা বুঝতে পারবেন যে কি অবস্থা। তো ওই আমি কেমন করে খুশি খুশি করে বলবো যে না আমি এটা, আপনার প্রথম থেকেই দেখেছেন যে ও ও কিন্তু নিজের পেজেও ভিডিও আপলোড করেছে, ও আজকে এটা কিনতে যাচ্ছে, ও আজকে সেটা কিনতে যাচ্ছে, ও আজকে এটা হচ্ছে, ওর আজকে এটা হয়েছে, ওর আজকে 5টা বাইক, ওর আজকে একটা গাড়ি, ওর একটা বাড়ি। এই সে কোনোদিন দেখবেন না যে আমি কোনোদিন বলতে পেরেছি যে আমার একটা এটা হয়েছে, কারণ আমার হয়নি। 5 বছর আমি নিজের জন্য আমার মনে হয় না যে আমি একটা টাকাও খরচ করতে পেরেছি। আমার টাকাই ছিল না নিজের জন্য। আমার বাচ্চাদের জন্য আমি অনেক কষ্টে আমি অনেক কষ্টে বাচ্চাদেরকে লালন পালন করছি। একটা সিঙ্গেল মাদার যে কত কষ্ট করে এই সমাজের মধ্যে বেঁচে থাকে, যারা সিঙ্গেল মাদার তারা বুঝতে পারবে আসলে। আচ্ছা আপু, অনেকেই আমরা দেখি যে ফেসবুকে কমেন্ট করে যে লায়লা আপু একজন শিক্ষিত মানুষ, এই যে বিয়েটা যে ফেক করলো, আপনি কি কাজী অফিসে গিয়ে বিয়ে করেছেন না কিভাবে বিয়ে করেছেন, এটা একটু জানতে চাই। আচ্ছা, প্রথম কথা আমি তাদেরকে বলতে চাই যে আপনাদের যাদের যাদের বিয়ে হয়েছে তারা কেউ কিন্তু কাবিননামার কপি নিয়ে কোনোদিনও কাজী অফিসে চেক করতে যান না। না, অবশ্যই তো আপনি কাজী হ্যাঁ, অফিসে গিয়েছেন। না কাজী অফিসে যাইনি, এটা তাদের লোক এসে আমাদের বাসায় আমার সিগনেচার নিয়ে গেছে। আমাদের বাসায়, এই বাসায় সংগঠিত হয়েছে, এবং এখানে ও তার 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 বন্ধু এবং তার পরিবারের উপস্থিতিতে তারা উম, মানুষ নিয়ে এসেছিলেন, মানে কাজী বলবো না কি বলবো আমি জানি না, যে হ্যাঁ বাংলাদেশ প্রতিদিনের একটা হ্যাঁ রিপোর্টে হ্যাঁ বলছিলাম। এখানে এখানে এসেছিলেন, লোকরা এখানে এসেছিলেন, এবং এই এই প্রোগ্রামের ছবিও তার মোবাইলে আছে। সে যদি ডিলিট করে না দেয়, তার মোবাইলে ছবি ভিডিও সবই ছিল, আমি যতদূর জানি। এখন সে যদি এর মধ্যে ডিলিট করে দেয়, আমার বলা কিছু নয়। কিন্তু যেটা হয়েছে যে আমার বাসাতেই হয়েছে, কোনো কাজই অফিসে হয়নি, এটা পরিবারের প্রেজেন্সে হয়েছে। আমার বাসার কাজের লোকজন ওই মোমেন্টে যারা ছিল, বা এই ড্রাইভার দারোয়ান যারা ছিল, তারা সবাই বলতে পারবে। হাজার হাজার কমেন্ট আমরা দেখছি যে আপনি এই ফেসবুকে কিছু ভেসে বেড়াচ্ছে আপনার কাবিন নামাটা। হাজার হাজার কমেন্টে আছে যে এই ফেসবুকে না, এই যে কাবিন নামার সিগনেচার মামুন এবং আপনার সবার হাতের লেখা এক কিভাবে হয়? আপনাকে যেটা হয়েছে সেটা সেটা তো আপনারা যারা বিয়ে করেছেন, যারা কাবিননামার কপি তুলেছেন, তারা জানেন যে এটা হচ্ছে কাবিননামার কপি। সিগনেচার তো মানুষ রেজিস্ট্রিতে করে, কোনো ট্রু কপিতে তো এটা হচ্ছে সত্যায়িত কপি। হ্যাঁ, তো রেজিস্টার একটা বড়, এত বড় একটা খাতা থাকে সম্ভবত। যারা বিয়ে করেছেন তারা হয়তো দেখেছেন, সাইন করেছেন এত বড় একটা খাতায়, একটা সাইনই সম্ভবত করা হয়েছে। কিন্তু যেটা সত্যায়িত কপি, সেখানে কিন্তু সেটা হচ্ছে সত্যায়িত কপি। এটা সত্যায়িত কপি আপনারা বুঝবেন হচ্ছে যে কাজী অফিসের অ্যাড্রেস সহ একটা সিল, এবং কাজীর সম্ভবত কোনো একটা সাইন বা কোনো কিছু দেখে বুঝবেন যে এটা সত্যায়িত কপি। হ্যাঁ, আমার কাছে এটা এফিডেভিট করাও আছে, মানে নোটারি করেও বোঝা গেছে যে এটা ওই কাজী অফিস থেকে ওই কাগজটা দেওয়া হয়েছে। এখন আমি তো কপির মধ্যে সিগনেচার তো আমার থাকবে না বা মামুনের থাকবে না। হ্যাঁ, ওখানে ওই যিনি লিখেছেন ওটা উনি কপি করেছেন, ওই যে এত বড় খাতাটা ওরা তো ওইটা আমাদেরকে দিয়ে দিবেন, ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সিগনেচার থাকে। এটা হচ্ছে সত্যায়িত কপি, আমাদের নিজেদের প্রমাণের জন্য। আচ্ছা আপু, এই যে লায়লা, না সরি, প্রিন্স মামুনের আম্মু এটা না স্বীকার করতেছে, আমরা অনেকগুলো সে বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? না, বিয়েটা না না স্বীকার স্বীকার কেউ করতেই পারেন। এখানে আমি কি বলবো, আপনারা তো নিজেরাই দেখছেন একটা ডকুমেন্ট আছে, এবং এই ডকুমেন্টটা যেহেতু ফেক, সেজন্যই তো মামলাটা হয়েছে। নারী শিশুর মামলাটা তো কেন হলো, যে আমার সাথে প্রতারণা করা হলো 4 বছর থেকে। তুমি আমার বউ সেই হিসেবে বলে, তারপরে 4 বছর পরে আমি যে জানতে পারলাম যে কাবিননামাটা ফেক। হ্যাঁ, তো সেই জন্যই তো আসলে মামলাটার উদ্ভব হয়েছে। তো যদি উনি উনি অস্বীকার করেন, সেটা যে কেউ করতেই পারেন অস্বীকার, সেটা তো আমার তো কাউকে মুখ বন্ধ করে রাখার কিছু নাই। বাট উনি ওনার ছেলেকে বাঁচাতে চাইবেন, একজন অপরাধীর মা হোক, একজন খুনির মা হোক, সবাই চাবেন। আপনারা হয়তো আমি একটা ভিডিও দেখেছি যে যখন ওই যে সরকার পতনের সময় একজনের বাসা থেকে এত বড় সুটকেসে কোটি কোটি টাকা যখন উদ্ধার করা হলো, তখন তার মা কিন্তু বলছিল যে আমার ছেলে 10 টাকা 20 টাকা করে টাকাটা জমিয়েছে। হ্যাঁ, তো সব মাই তো তার ছেলে যত বড় অপরাধী হোক না কেন, সেটা তো আসলে মানে আত্মপক্ষ সমর্থন করতেই যাবেন। প্রিন্স মামুন একটা সাক্ষাৎকারে দিয়েছে যে আমাকে 5টা 6টা মামলা দিচ্ছে এই মামলা দেওয়ার কারণ আমি তার সঙ্গে না থাকার কারণ বিভিন্ন ভাবে সে ইন্টারভিউ দিচ্ছে। এই এই বিষয়টা আমি বলতে আপনার মান চাই, সম্মান সব নষ্ট করে দিচ্ছে, এটা আপনি হ্যাঁ আমি বলতে চাই, সে যে 5টা 6টা মামলার উল্লেখ করেছে,
সেই 5টা 6টা মামলার মধ্যে কোনো মামলা কি আছে যে সে আমার হাজবেন্ড, সে আমার সাথে থাকতে চায় না, এই জন্য আমি তাকে মামলা দিয়েছি? হ্যাঁ, মানে আমার সাথে থাকতে হবে এরকম কোনো কথা দিয়ে কি কোনো মামলা হয়েছে? ওর ওর মামলা হয়েছিল দুটো। একটা হচ্ছে হত্যা চেষ্টা মামলা, সম্পত্তির লোভে সে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, এবং দ্বিতীয় হচ্ছে এই যে কাবিননামা নিয়ে সে যে আমার সাথে বিয়ের প্রলোভনে প্রতারণা করলো 4টা বছর, সেটা। এখানে তো কোনোটাই এমন কোনো মামলা না যে তুমি জোরপূর্বক ওর সাথে যে থাকো বা তুমি ওর সাথে মিউচুয়াল হয়ে যাও, কোনো মামলাই তো এরকম না। হ্যাঁ, তাহলে কোনটা তাকে যে আমার সাথে জোর করে থাকতে হবে এরকম একটা মামলা বলেন? এবং গতদিন যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে যে আমার বাসায় এইভাবে এসে আমার বাসায় যে ভায়োলেন্স করে গেছে এবং আমাকে শারীরিকভাবে কি বলবো, শারীরিকভাবে সে অত্যাচার করে গেছে, সেটা নিয়ে মামলা হয়েছে। এখানে তো সবগুলো মামলাই হচ্ছে বাবা তুমি চলে যাও, তুমি আমাকে রেহাই দাও, তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে আমি আর কিছু দিতে পারবো না, আমার আর কিছু নাই। হ্যাঁ, তুমি আমাকে বাঁচতে দাও, তুমি আমাকে মেরে ফেলতে চাচ্ছিলা, তুমি আমার বাচ্চাদেরকে এতিম করে ফেলতে চাচ্ছিলা, আমার বাচ্চাদের তো আমি ছাড়া আর কেউ নাই। তো এগুলোর মধ্যে কোনটা ওকে বাসায় ফিরে আনার জন্য মামলা আপনি নিজেই বলেন? যদি এরকম হতো যে না, সে আমাকে একটা তালাকনামা পাঠিয়েছে, তারপর আমি 3 মাস সময় নিয়ে পৌরসভায় যেয়ে বলে আসছি যে ভাই আমাদের মিউচুয়াল করে দেন, কোথাও দেখবেন না যে আমি আইনগত ব্যবস্থা নিয়েছি যে তার সাথে আমি মিলেমিশে থাকবো, এই ধরনের কোনো কোনো তো আইনগত মামলা নেই। আর 5টা মামলা সে কোথায় পেল সেটাও আমি জানি না, ও নিজে জানে। অন্য কারো মামলা হয়তো, অন্য কেউ হয়তো তাকে 5টা আরো 2টা মামলা দিয়েছে। লাইভে আমরা লাইভটা পুরোটা দেখেছি, লাইভে অনেক আজে বাজে কথা বলেছে, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য? এই বিষয়ে আমি বলতে চাই, একটা মানুষ যখন লাইভে কোটি কোটি মানুষের সামনে আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে পারে, আমার পরিবারের ভিতরে, আমার ঘরের ভিতরে আমার প্রাইভেট লাইফ মানে এইভাবে পারমিশন ছাড়া যদি প্রকাশ করতে পারে, তাহলে আপনারা চিন্তা করেন যে লাইভের বাইরে সে আমার সাথে কি ধরনের ব্যবহারটা করে। এটা তো শুধু কল্পনা শুধু করেন একটু, যে লাইভে বসে আমরা ক্যামেরার সামনে কখন আসি? যখন আমরা একটু ফিটফাট হয়ে আসি, রেডি হয়ে আসি, বা আমরা যখন কথা বলতে চাই, গুছায় কথা বলতে চাই, সে যখন একটা লাইভে আমার সাথে এই ধরনের গালি গালাজ, অশ্রাব্য ভাষায় কথা এবং জঘন্য জঘন্যতম অঙ্গভঙ্গি করে দেখিয়েছে, সেই জিনিসগুলো যদি সে করতে পারে একটা লাইভে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাহলে সত্যিকার জীবনে সে আমার সাথে কি করে এতটুকু তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দিন শেষে আসলে মানুষ যারা অডিয়েন্স তারা অনেকেই দেখা যায় মনে করে একটা মেয়েরই সেখানে ভুল বা অন্যায় অপরাধ। এখন এখানে তো আপনি যদি ক্লিয়ার করতেন আমি বলতে ডাকাটা, হ্যাঁ মানে ও বলতেছে আপনি নাকি তাকে বাসায় ডেকেছেন, এই বিষয়টা মানে দিন শেষে কিন্তু মানুষ আপনাকে বলবে, দিন শেষে না, প্রথম থেকেই আমি দোষী, আমি অপরাধী, আমি সব করলাম। আমি তার সমস্ত যেটা বলেন যে যৌতুকের দাবি, সেগুলো মিটালাম। আমি তার জীবন সঙ্গিনী হয়ে, তার ওয়াইফ হয়ে তাকে তার ক্যারিয়ার করতে সাহায্য করলাম, তার পরিবারকে হেল্প করলাম, তাকে হেল্প করলাম একটা স্টেজ থেকে নিয়ে একটা সমাজের স্তরে উঠে আসার জন্য। দিন শেষে আমি মার খেলাম, কিন্তু দিন শেষে জনগণের কাছে আমি অপরাধী হয়ে গেলাম। আমি সংসারটা টিকিয়ে রাখতে চাইছি, আমার স্বামী যেরকমই হোক না কেন, আমি তাকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসতে চাইছি, আমি তাকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে নিয়ে আসতে চাইছি। সবাই বলে ছেড়ে দেন না, ছেড়ে দেন না, আমি তো ছেড়ে দিতেই চাই, কিন্তু কথা হচ্ছে যে কদিন সে আমার সাথে ছিল, আমি তো চাবো যে আমার স্বামী মাদকাসক্তি থেকে মুক্তি পাক, আমার স্বামী অন্য নারী পরনারীর সাথে যে সে যে ব্যভিচার করছে সেগুলো থেকে ফিরে আসুক, এটা তো সব স্ত্রী চায়। কিন্তু তারপরেও দেখা গেছে যে দিন শেষে আমি অপরাধী। আমি মানে আপনাদেরকে বলতে চাই, আপনাদের স্বামীরা যদি অন্য নারীদের সাথে ব্যভিচারী পরকীয়া এগুলো করে, হ্যাঁ, তখন কি আপনারা স্বাভাবিকভাবে সেটা মেনে নেবেন? তা আপনার স্বামীরা যদি মাদকাসক্ত হয়, মদ্যপান করে এবং শারীরিকভাবে আপনাদেরকে অত্যাচার করে, তাহলে কি আপনারা মেনে নেবেন? সবাই বলে যে এই বুড়ির এত নির্লজ্জ বেহায়া। আমি আমি কি কেন নির্লজ্জ বেহায়া হব? সবাই তো সংসারটা টিকায় রাখতে চায়। আমি সংসার টিকায় রাখতে চেয়েছি এবং আমি চেয়েছিলাম প্রথম যে আমি সংসার টিকায় রাখতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম সে সুস্থ পথে ফিরে আসুক। কিন্তু পরে যখন আমি তার চাহিদা মেটাতে পারছি না, তখন থেকে যখন আমি আইনি পদক্ষেপ নিয়েছি, তখন থেকে তো আমি তার কাছ থেকে মুক্তি চেয়েছি। আমি তো তাকে আর চাইনি। আমি এই মানুষ সংসার করে বা মানুষ সম্পর্ক করে ভালো থাকার জন্য। আমি তো ভালো ছিলাম না 5টা বছর, আমি খারাপ ছিলাম, আমি কোনোভাবেই ভালো ছিলাম না। আপনারা এই গত 1 বছর যখন প্রিন্স মামুনের সাথে আমার যোগাযোগ ছিল না,
তখনকার আমার ভিডিওগুলো দেখবেন, আমার চেহারা দেখবেন, আমার হাসি খুশি ভাব দেখবেন, এবং গত 4 বছরে আমার চেহারা এবং এখন আজকের চেহারাটা দেখেন। প্রিন্স মামুন যখনই আমার লাইফে এসেছে তখনই আমাকে সে এমন খারাপ অবস্থার মধ্যে নিয়ে গেছে, আমার পরিবারকে এমন খারাপ অবস্থার মধ্যে নিয়ে গেছে। আমি তো এটার হাত থেকে মুক্তিই চেয়েছিলাম। আমি আইনের কাছে গেছি ওর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য, আমি ওকে ধরে রাখার জন্য তো কোনো মামলা দেওয়াই হয়নি। এখন আপনি কোনো কি কি মামলা দিয়েছেন একটু জানতে চাই। মামলা তো দুটোই ছিল, হত্যা চেষ্টা মামলা, যেটা আপনারা দেখেছেন একটা লাইভে, এসে আমাকে গাড়ির নিচে ফেলে আমার গায়ের উপর দিয়ে গাড়ি চালায়, গলা চিপে নানাভাবে মারা টারা করে হত্যা চেষ্টা করেছে, সেটার একটা হত্যা চেষ্টা মামলা। আর পরটা হয়েছে যে যখন আমি জানতে পারলাম যে সে আমাকে একটা ফেক কাবিননামা দিয়ে 4 বছর থেকে প্রতারণা করে বৈবাহিক সম্পর্ক আছে বলে, সে আমি তার স্ত্রী বলে সে আমার সাথে 4টা বছর আমাকে কি বলবো বলির পাঠা বানায় দিয়েছে। সেটার এগেনস্টে আমি একটা মামলা দিয়েছি। আর এটা হচ্ছে লাস্ট যেটা আমি কমপ্লেন করে এসেছিলাম, যে আমার বাসায় ঢুকে আমাকে শারীরিকভাবে টর্চার করা ছাড়া অশ্রাব্য ভাষা, গালাগালি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে অসম্মানই করেছে। সেটার এগেনস্টে আমি একটা জিডি করেছিলাম, সেই জিডিটা মামলার রূপে রূপান্তরিত হয়েছে। সে তো এটা আমি তো দেখছি সে তো নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, এবং সে এখনো এই 2-3 দিনের মধ্যে বারে গেছে, নাইট ক্লাবে গেছে, এগুলো তার বন্ধুদের কাছ থেকে খবর পাওয়া। এবং সে বিভিন্ন প্রভাবশালী লোকদেরকে দিয়ে, তার তো অনেক কানেকশন, অনেক জানাশোনা তার, কিন্তু রাজনৈতিক বলেন বা ওই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর মধ্যে যারা আছে, হ্যাঁ, যারা অপরাধের সাথে, অপরাধ জগতের সাথে তার কিন্তু অনেক কানেকশন। আমি কিন্তু অনেক রকম থ্রেটের মধ্যে আছি, আমি কিন্তু অনেক রকম হুমকি ধামকি, এই জন্য দেখবেন যে আমার এলাকার ভিতরেই আমাকে জানানো হয়েছে যে তুমি সেফ থাকবা, তুমি নিজেকে সেফ রাখবা। ও এমন পরিমাণে হুমকি ধামকি, কি বলেন, এই মামলা তোলার জন্য যদি ওই লাইভের সে এরকম করতে বলে, তাহলে আপনারা চিন্তা করেন যে সে মানুষ কত রকম মানুষকে দিয়ে আমাকে বলাচ্ছে যে তুই মামলা তুলবি নাকি তুই মরবি, নাকি তোর এটা হবে, নাকি তোর এটা হবে, তোর এটা হবে। এই যে মামলার কথা বলছেন, মামলা বারবার বলছেন, প্রিন্স মামুন লাইভে এসেও নিজেও বলেছে যে আমি শুধুমাত্র মামলার কারণে তার কাছে গিয়েছি, যে মামলাটা তুলে। তার মানে কি আপনার কাছে সে আসে না, সে এসেছে তার নিজের স্বার্থের কারণে? না না, সে কোনোদিনও, আমি যদি বলি যে 4 বছরে কোনোদিনও সে আমার কাছে আসে নাই। সে আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। সে নিজেকে আজকে নিজের যে সামাজিক অবস্থান, সেই অবস্থানটা তৈরি করে সে আমাকে ব্যবহার করার জন্য এসেছে। সে নিজেই বলেছে আমি মামলা তোলার জন্য তোর কাছে আসছি। সেটা তো তার নিজের মুখের ভাষ্য যে মামলা তোলার জন্য তোকে আমি থ্রেট দিচ্ছি। সে যে আমার সাথে মিলে গেছে বা আমি যে তাকে নিয়ে আসছি, এগুলো তো হয়নি, এগুলো তো হয়নি। সে বলে ফেলেছে লাইভে অনেক কথা, মাঝখানে অনেক সত্যি কথা বলে ফেলেছে যে মামলার জন্য আসেছি, তুই মামলা তুলবি না কেন, তুই মামলা তুলিস নাই কেন, তুই মামলা এখনো তুলতেছিস না কেন। মানুষ মামলা দেয় হচ্ছে অপরাধীর কাছ থেকে বাঁচার জন্য, নিজেকে সেফ রাখার জন্য, নিজের পরিবারকে সেফ রাখার জন্য। অপরাধী আমার বাসায় এসে আমাকে হুমকি দিচ্ছে মামলা তোলার জন্য, ব্যাপারটা আপনারা চিন্তা করেন। আরেকটা কথা বলেছে লাইভে যে আপনার অনেক প্রভাবশালী লোক আছে, তার কেউ নাই, এরকম প্রভাবশালী লোক নাই, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। সে বলে না যে ওর বাবা আর্মি অফিসার, ওর ভাই, আমার তো কোনো ভাইই নাই, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আমার বাবা মারা গেছে 25 বছর আগে। তাহলে আমার প্রভাবশালী লোকটা কে? বলে কি ওর এক্স হাজবেন্ড আর্মি। এক্স মানে কি? তার সাথে কি উনি তো আমার এক্স, উনি তো আমার সাবেক স্বামী। উনি কি আমার এখন কোনো ব্যক্তিগত কাজে উনি কি নাক গলাবে? তারও তো পরিবার আছে, তাই না? তাহলে ক্ষমতাসীন লোকটা আর কে হলো? মিথ্যা কথা, ওর প্রতিটা কথা মিথ্যা, ওর প্রতিটা কথার পিছনে উদ্দেশ্য আছে, প্রতিটা কথা মিথ্যা, প্রতিটা কথা বানোয়াট, প্রতিটা কথা উদ্দেশ্য প্রণোদিত, এবং প্রতিটা কথা সে এমন ভাবে বলে যে এই যে সমাজে সবার কাছে আমি অপরাধী হয়ে গেছি, আমি দোষী হয়ে গেছি, অথচ যেটা বললাম যে এতদিন শুধু আমি করেই গেছি, কিন্তু দোষীটা হলাম আমি। সবকিছু আমি করেছি, ফিনান্সিয়াল সাপোর্ট আমি দিয়েছি, সামাজিক ভাবে বলেন বা যেভাবেই বলেন আমি টর্চার্ড হয়েছি, আমি মার খেয়েছি। আজ পর্যন্ত প্রিন্স মামুন কোনোদিন একটা কমপ্লেন করেছে যে তাকে আমি মেরেছি? হ্যাঁ, বা কোনোদিন একটা বলেছে যে লায়লা আমাকে খাইতে দেয় নাই, পড়তে দেয় নাই, বা এরকম কিছু, লায়লা আমি যেটা চেয়েছি সেটা দেয় নাই, এরকম কোনো কিছু কোনোদিন তো এগুলো বলেনি। কারণ এগুলো তো তার সাথে হয়নি, তার সাথে তো কখনো টর্চার করা হয়নি। সে তো বলতো, তাহলে এত কিছু যদি বলতে পারে তাহলে তো সেটা বলতো যে
এই লায়লা আমার এই ক্ষতি করেছে, লায়লা আমার ওই ক্ষতি করছে, তার তো সবই হচ্ছে, তার 4-5টা বাইক হচ্ছে, তার BMW গাড়ি হচ্ছে, তার সেলুন হচ্ছে, তার বাড়ি হচ্ছে। এগুলো কোত্থেকে হচ্ছে? যে যে ছোটবেলা যার জন্ম হয়েছে করাইলের বস্তিতে, করাইলের বস্তিতে তো আরো অনেক অনেক মানুষের জন্ম হয়েছে, কই তারা কি এখন একটা BMW তে চড়ে? 4 বছর আগে মামুনের BMW গাড়ি ছিল না কেন? 4 বছর আগে মামুনের 5টা বাইক ছিল না কেন? 4 বছর আগে মামুনের বাড়ি ছিল না কেন? আপনারা নিজেরাই বলেন। এই যে আপনি যে বললেন, এইবার আপনার কাছে কি কি মনে হয় মোটা অঙ্কের কি কি নিয়েছে একটু বলেন। সবই নিয়েছে, ওর যা কিছু আছে এই মুহূর্তে, এই 4 বছরে ওর যা যা হয়েছে সবই আমার কাছ থেকেই হয়েছে। ও যেটা ইনকাম করেছে সেটা খুবই সামান্য, ওটা ওর ব্যাংক স্টেটমেন্ট দেখলেই বোঝা যাবে। আপনি এর আগে অনেকবার লাইভে ভিডিওতে বলেছেন আমি তেমন কিছু দেইনি। আমি বলতে চাইনি ভাইয়া, আমি 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 বলবো বলে আমি কি আবার মার খাবো? মানে আমি আমি একটা কথা বলবো, সে আমাকে মারতে থাকবে। আপনারা একটা ভিডিও দেখবেন যে সে ড্রাঙ্ক অবস্থা আমাকে দিয়ে বলাচ্ছে যে বল তোর কয়টা স্বামী, বল তোর কয়টা বাচ্চা। আপনারা একটা ভিডিও দেখেছেন যে সে কি পরিমাণ মাদক সেবন করে সে আমাকে মানে গলায় ধরে এইভাবে একটা ভিডিও, মোবাইলটা নিয়ে ভিডিও করে মানে ব্ল্যাকমেলিং করে বলছে যে তুই এইটা এইভাবে বল, তুই এইভাবে বল, এইভাবে বল। এটা এটা আমার স্বামী আছে কি না এটা তো তুমি যে কাবিননামা দিয়েছো সেখানেই তো লেখা আছে আমি তালাক প্রাপ্তা। আমার বাচ্চারা, আমার পরিবারের সবাই, আপনারা যে যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা বাসায় থাকেন সবাইকে দেখতে পাবেন। আর সে 4 বছর থেকে আছে, তার পরিবার, আত্মীয় স্বজন, নানা বাড়ির লোক, দাদা বাড়ির লোক, বন্ধু বান্ধব সবাই যাওয়া আসা করতেছে। আর সে একমাত্র জানে না, কিন্তু বাকি সবাই, দুনিয়া সবাই জানে। আমার বাচ্চাদেরকে নিয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটারও ভিডিও বানিয়েছিল 2023 সালে, আর 2025 সালে এসে সে জানে না যে আমার আমার বাচ্চা আছে। আপু আমরা একটা ক্লিয়ার করে একটা জানতে চাই, সেটা হচ্ছে এত কিছু নেওয়ার পরে, এত কিছু হওয়ার পরে এখনো কি প্রিন্স মামুনের প্রতি আপনার সেই আপনি কি বলেন? আমি আমি প্রিন্স মামুনের নাম পর্যন্ত আমি আর শুনতে চাই না। এরকম অমানুষ লোকের, এরকম জানোয়ার রূপী আল্লাহ তাআলা যে ওকে কিভাবে, আমি আমি আল্লাহ তাআলার দোষ দেব না, আল্লাহ তাআলা ওকে ভালো মানুষই বানিয়েছে, কিন্তু সে মাদক সেবন করতে করতে তার মধ্যে যে অপরাধীর মনটা আছে বা ক্রিমিনাল একটা অ্যাক্টস বা বিহেভিয়ার আছে, এটা এটা করতে করতে সে সে না একটা জানোয়ারের চেয়েও অদম হয়ে গেছে। একটা জানোয়ার বা একটা পশুও সে যেসব কার্যকলাপ, সে যেসব অসামাজিক কার্যকলাপের ভিডিও আমার কাছে এসেছে, যে একসাথে 3-4 জন পরনারীর সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে, এগুলো তো জানোয়াররাও করে না, এগুলো তো জানোয়াররাও করে না। এই যে আপনি বললেন অসংখ্য নারী, কত নারীর সঙ্গে ওর সম্পর্ক আছে একটু বলা যাবে সংখ্যায়? আমি আমার কাছে এই ভিডিওগুলো পাঠানো হয়েছে যখন তার সাথে এই ধরনের মেয়েদের সাথে দ্বন্দ্ব শুরু হয়েছে, তখন থেকেই এই ভিডিওগুলো পাঠানো হয়েছে। আমি কিন্তু এই এই ব্যাপারগুলো আমার জানার ইচ্ছাও নাই, জানার দরকারও নাই, কারণ আমি ওর কাছ থেকে আমি মুক্তিই চেয়েছি গত 2টা বছর থেকে, যে ভাই আমার ছেড়ে দে, আমারে ছেড়ে দে, তুই 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 লাইফে যা, তুই লাইফে তুই যা ইচ্ছা তাই কর। কিন্তু আমার কথা হচ্ছে, যেই লোকটা এই ধরনের কাজ করতে পারে আমার উপস্থিতিতে, হ্যাঁ, সেই লোকটা তো ওই যে বললাম, একটা কুকুরও মনে হয় এই কাজটা করে না, যে একসাথে এতজন মানুষের সাথে একসাথে এই ধরনের, যে আমার কাছে যে ভিডিও মানুষ পাঠিয়েছে সেটাতে যেটা দেখেছি সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এই ধরনের কোনো মানুষ করতে পারে না এটা। আচ্ছা আপু, আজকে যেই মামুনের বিরুদ্ধে আপনি মামলা করছেন, তার বিভিন্ন কথা বলছেন, যে নারী কেলেঙ্কারি প্রচেষ্টাও বলছেন, কিন্তু একটা সময় আপনি কিন্তু নিজে বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে লাইভে যে মামুন কোনো নারীদের প্রতি আসক্ত খুব কম থাকে, বা এই দোষটাও নাই। আজকে জানতে পেরেছেন, এবং আরেকটি সে অপবাদ দিয়েছে আপনি নাকি তাকে অজ্ঞান করে বাসায় তার ডাটা ট্রান্সফার করে সাংবাদিকদের দিয়েছে, এখানে বিভিন্ন সাংবাদিকদেরকে ছোট করা হয়েছে। তো এইটা আপনি একটু ক্লিয়ার। সে তো বলেছে যে তোর বন্ধু সাংবাদিকদেরকে দে। হ্যাঁ, সাংবাদিক ভাইদেরকে তো সে 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 শুধু আমার সাংবাদিক ভাইদেরকেই ছোট করেনি, সে কিন্তু আদালত অবমাননাও করেছে। সে বলেছে যে আইনের ব্যবস্থা কি, বাংলাদেশ আইনের ব্যবস্থা এত খারাপ। হ্যাঁ, সে কিন্তু একটা দেশের, একটা রাষ্ট্রের আইনের ব্যবস্থা ভালো খারাপ এইভাবে একটা লাইভে এসে বলতে পারে না। সে সাংবাদিকদেরকে ছোট করে কথা বলেছে যে তোর বন্ধু সাংবাদিকদেরকে দে, তোর বন্ধু সাংবাদিকদেরকে ডাক। হ্যাঁ, সাংবাদিকরা তো মানুষেরই বন্ধু, তারা কিন্তু মানুষের জন্যই। হ্যাঁ, কিন্তু সে কিন্তু লাইভে তাদেরকে অবমাননা করেছে। প্রথমত আদালত অবমাননা করেছে, দ্বিতীয়ত সাংবাদিক ভাইদেরকে অবমাননা করেছে। প্রথম কথা হচ্ছে যে তার মোবাইলে পাসওয়ার্ড আমি সারা জীবনই জানি। 4 বছর একসাথে ছিলাম, আমার মোবাইলে পাসওয়ার্ড সে জানে, তার মোবাইলে পাসওয়ার্ড জানি, তার মোবাইলে আমার ভিডিও করা হয়, আমার মোবাইলে তার ভিডিও করা হয়। একজন স্বামী স্ত্রীর পাসওয়ার্ড স্বামী স্ত্রী জানে, এটা এটা নতুন কিছু না। তার মোবাইলে এরকম কোনো ছবি আমি কোনোদিন দেখিনি, এগুলো আমাকে বাইরে থেকে পাঠানো হয়েছে। হ্যাঁ, ও যে বলছে যে ডাটা ট্রান্সফার করে নিতে, ডাটা ট্রান্সফার এত বছর করি নাই কেন, আমি কালকে কেন করলাম? কারণ কালকে সে ওই প্রস্তুতি নিয়ে এসেছে যে সে
লায়লাকে কোনো না কোনো ভাবে আটকাবে। এটা কি আপনি কি সাংবাদিকদেরকে দিয়েছেন বা পাঠিয়েছিলেন কিনা বিষয়টা? এটা আমাকে যেমন করে পাঠানো হয়েছে সেরকম করে আমার কাছের কিছু ভাই বন্ধু আছে, তাদের কাছেও অনেক কিছু হয়তো কেউ পাঠিয়ে দিয়েছে বা কিছু হবে, বা এটা আমি বলতে পারি না। আমার কাছে আসছে, আমি দেখেছি, আমি সেটাই আপনাদের সাথে এভাবে শেয়ার করলাম। কিন্তু আমি শেয়ার করার তো দরকারই নাই। হ্যাঁ, এসব জিনিস যেহেতু পাবলিক এসে গেছে এবং আমার কাছে পর্যন্ত এসেছে, তাহলে আমাদের সাংবাদিক ভাইদের কাছেও নিশ্চয়ই কেউ পাঠিয়েছে। আমার কাছে যখন ওইসব মহিলারা পাঠাতে পেরেছে, তাদের কাছেও নিশ্চয়ই পাঠাবে। সেটা আমি কেন ছড়াবো বা আমি কেন, আমার কেন করতে হবে? আমার কথা হচ্ছে, তুই জাহান্নামে যা, তুই যেখানে খুঁজিস সেখানে যা, সেটা আমার ব্যাপার না। তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে বাঁচতে দে। তুই যে জানার হয়ে গেছিস, তুই যে পরনারীর সাথে ঘোরাঘুরি করছিস, এটা তো আর আজকে প্রথম না। এটা তো ওই 18 সাল থেকে আপনারা দেখবেন যে ওই যে দিয়াবাড়িতে যে ওই মেয়েদেরকে নিয়ে কেলেঙ্কারি করতে গিয়েছিল, সেখানে মার খেয়েছিল। রংপুরের তাজহাটে মেয়েদের সাথে কেলেঙ্কারি করতে গিয়েছিল, সেখানে মার খেয়েছিল। তো এটা তো পুরনো কথা, এটা তো নতুন করে আমি আর কি বলবো। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি জানার পরেও কেন বারবার এই ভুলটাই করছেন? এটা একটা না না, আমি জানার পর থেকে তো আমি ওর কাছ থেকে সরে যখন থেকে জানতে পেরেছি, তখন থেকে তো আমি সরে আসতে চেয়েছি। তখন ওই যে এ এসে মিলিয়ে দিতে চায়, ও এসে মিলিয়ে দিতে চায়, সে এসে মিউচুয়াল করে দিতে চায়, সে বারবার সরি বলে। এবং আপনারা যদি ওই সেলুনে যে সরি বলার প্রোগ্রামে যদি আপনারা থাকেন, তাহলে দেখেছেন তো সে কিভাবে কত সুন্দর করে, তখন তো মানে মনে হয় যে এই সরিটা যদি আপনাদেরকে বলতো, আপনারা মনে হয় বিশ্বাস করে ফেলতেন। না, এতগুলো মানুষের সামনে সে কোটি কোটি মানুষের সামনে সে সরি বলছে, প্রায় 150-200 সাংবাদিক ভাইয়ের সামনে সে সরি বলছে, তাহলে নিশ্চয়ই সে কথাটা রাখবে। হ্যাঁ, তো আসলে তো সে রাখার মানুষ না, আসলে তো সে অমানুষ একটা। কখনো কি পায়ে ধরে মাপ চেয়েছেন? মাফ চাওয়া তো দূরের কথা, আমি আমি বরং তার হাত পা ধরে মাফ চেয়েছি, তুই আমরা ছেড়ে দে, তুই আমার বাঁচা, তুই আমার মারিস না। ওর ওর মুখের কথার আগে হাত চলে। ও ও মারতে 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 যায়। ও ওর নিজের কথা, ও বনানীতে যখন ছিল, করাইলে যখন ছিল, ও মারতে মারতে ফুটপাতে যাইতো মানুষকে। এই যে গাড়ি চালায় উল্টা পাল্টা হবে, কি তখন কি কোনো কিছু খেয়ে চালায়? ও তো খায়, অবশ্যই খায়, অবশ্যই খায়। ও তো মাদকাসক্ত, অবশ্যই খায়, কেন খাবে না? আপনি কখনো দেখেছেন সামনাসামনি? আমি 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 তো বাসায় অ্যালাউ করি না দেখেই তো আমার সাথে এগুলো। আমি তো বাসায় ওর বন্ধুরা যখন আসে, আমি তো অ্যালাউ করি না। আমি আমাকে যে হত্যার চেষ্টাটা হয়েছিল, প্রথম ব্যাপার ছিল তাকে বাড়ি দিবি না কেন, দ্বিতীয় ব্যাপার ছিল যে সে মদ খেতে, তাকে আমি মানা করেছি। সেই জন্য আমি অ্যালাউ করি না দেখেই তো আমার উপরে এইগুলো অত্যাচারগুলো আসছে। হাজার হাজার দর্শক একটা কমেন্ট করতেছে, সেটা হচ্ছে যে আপনি কেন এই যে এই ঘটনার আগে কেন বাসায় ঢুকতে দিয়েছেন? হাজার হাজার মানুষ এই একই কমেন্ট। এই বাসাটায় কিন্তু আমরা দুজন একসাথে এসেছিলাম যখন আমাদের বিয়ের মতো ব্যাপারটা হয়েছিল। এবার তো আমি এবারের ঘটনা তো আপনারা জানেনই যে আমার দারোয়ান তো নাই, আমার দারোয়ান তো বাড়ি গেছে, দারোয়ানের বাবু হয়েছে, দারোয়ান বাড়ি গেছে। সেই জন্য গেট খোলা পেয়ে সে বাসায় চলে এসেছে। এবং তারপরে হচ্ছে যে তার আগ পর্যন্ত কিন্তু আমরা ওই যে প্রমিস করলো যে আমি আর কখনো করব না, আমি আর এই অপরাধ কখনো করব না, তুমি মামলা তুলে নাও। তখন কিন্তু সম্পর্কটা 2 মাস মোটামুটি স্বাভাবিকই ছিল। তো তখন তো বাসায় যাওয়া আসা হচ্ছিলই, আসছিল, তার পরিবার আসছিল, তার বোন এসেছিল, তার বন্ধুরা এসেছিল। তো এখানে আমি ভাবিনি যে আমার একদম এলাকার সিকিউরিটিকে বলে রাখতে হবে যে এই লোকটাকে ঢুকতে দিবেন না। যেহেতু সে মাফ চেয়েছিল, ঠিক আছে, আমার ইয়েটা শেষ হয়ে যাক, সবকিছু শেষ হয়ে যাক, মামলাটা শেষ হয়ে যাক, তারপরে তো আর আসবে না। কিন্তু এই দিন পার্টিকুলার যে ঢুকেছে, তখন সেদিন আমার দারোয়ান বাসায় ছিল না। আমার দারোয়ান এখনো নাই, সে তার একদম নতুন বাবু হয়েছে, সে গ্রামের বাড়ি গেছে। এই সুযোগেই তো সে এই কাজগুলো করলো। সে জানে যে বাসায় পুরুষ মানুষ ছিল না তখন। দারোয়ান কেয়ারটেকার তো পুরুষ মানুষ, সে বুঝেছে যে আমার বাসায় কেয়ারটেকার ছিল না, এবং সেই সুযোগেই কিন্তু সে এই প্ল্যানটা করে আসে। এটা তার পূর্ব পরিকল্পিত প্ল্যান আমি বলবো। আমরা যদিও দেখতে পাচ্ছি যে আপনার হাতে ব্যান্ডেজ এবং হাতে দাগ, মুখে দাগ, যদিও প্রশ্নটা করা ঠিক না, তবুও জানতে চাই আপনি কিভাবে আর মানে ওর কথা, ও ও হচ্ছে কি, ও মারে, ওর কথা বলার আগেই ও হাত উঠে। ওর ওর মারামারির ভিডিও আমি আপনাদেরকে দিব, যে অন্য মানুষকেও মারে, শুধু আমাকে না। হ্যাঁ, ওর মন মতো যখন হয় না, তখনই সে মানুষকে মারে। আমার হাতেরটা যেটা হয়েছে, যে ওই যে ছুরি দেখেছিলেন আপনারা একটা লাইভে, হ্যাঁ, লাইভটা শেষ করার পর সে ছুরি ইয়ে করে সে আমার দিকে তেড়ে আসছিল। আমি জাস্ট ছুরিটা ঠেকাতে যে আমার হাতটা কেটে গেছে। সে ছুরি দিয়ে আমাকে অ্যাটাক করতে এসেছিল। কিন্তু লাইভেই দেখেছিলেন, কিন্তু ও একটা ছুরি বের করেছে, আমি কিন্তু কোনো ছুরি বের করিনি, ও ছুরিটা বের করেছে। হ্যাঁ, ছুরি বের করে লাইভে বলছে, আল্লাহ তোর বাসায় চুরি,
কোন বাসায় ছুরি থাকে না? সব বাসায় ছুরি, বটি, কাঁচি সবই থাকে। হ্যাঁ, তো এগুলো ওর নাটক আর কি। কিন্তু পরবর্তীতে লাইফটা যখন শেষ করলো তখন ও ছুরি হাতে এগিয়ে মানে তেড়ে আসছে, ছুরিটা আমি ধরেছি, তখন আমার লাইফ দেখে কিন্তু ওর বোনও চলে আসছিল এবং সেই সাথে শুভও চলে আসছিল। শুভকে তো আপনারা চিনেন। সে লাইভ দেখে, এবং শুধু শুভ না, আমার লাইভ দেখে আরো কিছু সাংবাদিক ভাইরাও চলে আসছিলেন, যেহেতু উপরে আসেননি ওনারা, আই উইটনেস হতে পারে নাই, কিন্তু শুভ ছিল, আমার বাসার এই যে এতজন কাজের লোক যারা ছিল, তারপরে আমার বাচ্চারা ছিল, তারা তো সবাই দেখেছে যে আমি ও তেড়ে আসছে, আমি ছুরিটা ধরে এভাবে ছুরিটা ধরে আঘাত গেছি। জি, লাইভে আমরা দেখলাম যে মামুন বারবার বলতেছে বিভিন্ন জায়গায় আপনি ছুরি লুকিয়ে শরীরে আঘাত করা। আমি যদি বিভিন্ন জায়গায় ছুরি লুকিয়ে রাখি, ও একটানে যে সোজা, একদম সোজা ডাইরেক্ট, আপনারা যদি লাইফটা যান, হ্যাঁ, তা আমি তো বলবো ছুরিটা তাহলে সেই লুকিয়ে রেখেছে। হ্যাঁ, মানে একদম সোজা যদি আমি লুকিয়ে রাখি, লুকিয়ে রাখতে হলে তো আপনাকে সব আওলা ঝালা করে নামায় উঠায় উঠায় খুঁজে ছুরিটা বের করতে হবে। তো একদম সোজা ডাইরেক্ট ক্যামেরাটা নিয়ে ঠিক ওই ছুরি হাত দিয়ে এভাবে করে কিভাবে তুললো? তাহলে তো ছুরিটা সে লুকিয়ে রেখেছে, আমি তো ছুরিটা বের করিনি, তাই না? এখন কি পদক্ষেপ বা কি পদক্ষেপ হচ্ছে যে আমি তো নিজের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত, কারণ ওর এগেনস্টে আমি কমপ্লেন বা জিডি করে এসেছি 4 দিন হলো, কিন্তু এখন পর্যন্ত সে নির্ভয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সমাজে। আরেকটু করে যদি বলি, সে বলতেছে যে আমি মেয়ে নিয়ে ঘুরবো, আমি নেশা করবো বা আমি মাদক করবো, তাদের লাইলার আমার আমার কিচ্ছু যায় আসে না, আমি তো এটা নিয়ে কোনো কমপ্লেন করি নাই। ও পরকিয়া করেছে, ও ব্যভিচারী করেছে, ও মাদক সেবন করেছে, সেটা নিয়ে আপনি কি আজ পর্যন্ত একটা মামলা বা একটা জিডি আপনি আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ, আমার আমার কিচ্ছু যায় আসে না। আমার কথা হচ্ছে তুই যা ইচ্ছে তাই কর, তুই আমাকে আমাকে ছেড়ে দে, তুই আমাকে ছেড়ে দে, তুই তুই তোর যা ইচ্ছা তাই কর। আর যেই মানুষটা বলতে পারে, এত সংবাদ মাধ্যমে যে বলতে পারে যে আমি মেয়ে নিয়ে ঘুরবো। আচ্ছা আপু, আপনি বলছেন যে তুই আমাকে ছেড়ে দে, আপনি তার কাছ থেকে বিদায় যাচ্ছেন এবং সে লাইভে বলেছে যে তোর কাছে তুই আমাকে ছেড়ে দে। এখন আসলে এই বিষয়টা ওই যে ওটা ওটা হচ্ছে যে তুই আমাকে একটা জমি আর একটা বাড়ি দিবি, আমি চলে যাব। আর তারপরে হচ্ছে যে তুই মামলাগুলো কোনো শর্ত ছাড়া দিবি। মামলাগুলো তোলার তুই যদি আর্থিক ইয়েও আহ, দাবি করিস, আর্থিক ক্ষতিপূরণ যদি দাবি করিস, তাহলে আমি তোকে এগুলো দিতে পারবো না। এগুলো ছাড়া আমাকে নিঃশর্ত ভাবে মুক্তি দিতে হবে। আমি ওইরকম মেয়ে যেটা বলছিল যে আমি মেয়ে নিয়ে ঘুরবো, মাদক খাবো, এগুলো চাচ্ছিল। তা আমার আমার কথা হচ্ছে যে আমি মামলা করেছি তো আমি নিজে বাঁচার জন্য। হ্যাঁ, এবং তুমি যখন সরি বলেছো তখন আমি আপোষের একটা স্টেপও নিয়েছি, যে আমি যে সময় নিয়ে এসেছি যে আমরা ঠিক আছে, আপোষ মীমাংসা আমাদের মধ্যে হয়তো হয়ে যাবে, এরকম একটা সময়ও চেয়েছি। তো এর মাঝখানেই সে আবার আমাকে শারীরিক ভাবে টর্চার করলো, তাহলে তো মামলা উঠে গেলে তো আমি নাই। আমাকে আর আপনারা এখনই দেখতে পাবেন কিনা আমি জানি না, আপনারা হয়তো বের হওয়ার পরও এমন শুনবেন যে লায়লাকে মেরে ফেলা হয়েছে বা লায়লার খোঁজ পাওয়া যাচ্ছে না। এরকম ঘটনা কয়েকবার পুনরাবৃত্তি হয়েছে, ভবিষ্যতে কি আমরা এরকম গল্প আরো দেখতে পারবো কিনা? যতদিন পর্যন্ত তাকে দেশের আইন দ্বারা তাকে আটকানো না যায়, বা যতদিন পর্যন্ত তাকে শুধরানো না যায়, বা যতদিন পর্যন্ত সে এরকম ফ্রি ঘুরে বেড়াবে, তার এগেনস্টে আমি একটা মামলাও করে এসেছি, বা জিডি থেকে মামলা হয়ে গেছে যেটা বলছি। কিন্তু আজকে প্রায় 4 দিন সে আছে, আমাকে থ্রেট দিচ্ছে, নানা রকম মানুষ নিয়ে সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ইন্টারভিউ দিয়ে বলছে যে আমি ব্যভিচার করবো, পরক্রিয়া করবো, তাতে লাইলার কি? তো আমার তো হুমকিটা তো আমার রয়েই যায়, আমার প্রাণ নাশের আশঙ্কা তো রয়েই যায়। এই যে একজন নারীর প্রতি, এই যে এটা এটা আমি একটু এই টপিকের বাইরে গিয়ে প্রশ্ন করি, যেহেতু আপনি একজন এই যে নারীদের প্রতি অসঙ্গতি বা নারীদের প্রতি টর্চার, দিনের পর দিন বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করা, এটা কিভাবে দেখেন? বা এরকম কিন্তু সমাজে আরো হচ্ছে, হয়তো সমাজে সামনে আসছে বা অনেকগুলো আসছে না। আমি বলবো যে সমাজে এরকম অনেক হচ্ছে, কিন্তু সবাই তো যেহেতু সবার এভাবে করে প্রতিবাদ করার ক্ষমতা নাই। আমি যদি আজকে আপনাদের সাথে পরিচিত না হতাম, তাহলে আমিও হয়তো, আপনারা দেখবেন যে বাংলাদেশের আইন কেন বানানো হয়েছে এরকম, এই যাতে এই যৌতুকের কারণে কত মানুষ যে অত্যাচারিত হয়েছে, কত মানুষ যে খুন হয়েছে, কত নারী যে অ্যাসিডে জ্বলে পুড়ে গেছে, কত নারীর পিতা মাতা মানে নিঃস্ব অসহায় হয়ে গেছে যৌতুক দিতে দিতে,
বা এই শারীরিক টর্চার করতে করতে। এই জন্যই তো নারীদেরকে প্রোটেক্ট করার জন্যই তো এই আইনটা করা হয়েছে। এবং আমি আজকে যেহেতু আপনাদের সাথে আমার কথা হয় বা যোগাযোগ হয় দেখে আমি আজকে ক্যামেরার সামনে এগুলো বলতে পেরেছি, কিন্তু অসংখ্য অসংখ্য, সেটা বিত্তবান পরিবার থেকে শুরু করে একদম নিম্ন স্তরের পরিবারের মধ্যে অসংখ্য নারী এরকম অত্যাচারিত হচ্ছে। তাদের তো বলার কেউ নাই, তারা বলতেও পারছে না। এই জন্য আপনারা দেখবেন যে আজকে এই গৃহবধূকে মেরে ফেলা হয়েছে, আজকে এই মেয়েকে অ্যাসিড দেওয়া হয়েছে, আজকে তাকে রেপ করা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু চলে আসছে, কারণ হচ্ছে তারা তো আপনাদের কাছে অ্যাক্সেস পায় না। এবং সবাই যে একটা আদালতে যেতে পারবে বা একটা পুলিশ স্টেশনে যেতে পারবে, সবাই ওই প্রসেসও জানে না। আমার যদি এই প্রশ্নটা করা ঠিক না, এটা তবু আমি করছি। আপনি কি আইনের কাছ থেকে যথেষ্ট পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন? আইনের কাছ থেকে আমি যথেষ্ট সহযোগিতা পাচ্ছি, অবশ্যই পেয়েছি, গত দিন পেয়েছি। কিন্তু এখন আমি দেখছি যে এই চার দিন ধরে সে ঘুরে বেড়াচ্ছে, আমাকে নানা রকম হুমকি ধামকি প্রদান করে করা হচ্ছে। তো আমি আর কি বলবো। আসলে এই সবকিছু আপনাদের যে দ্বন্দ্ব, কিছুদিন পর পর দেখা যায় যে আপনারা কিছুদিন দূরে থাকেন, আবার কাছে যান, এখন কি ভবিষ্যতে আপনাদের আবার আমরা একসাথে দেখতে পারবো কিনা? আমি এই যে হাত জোর করলাম, এবার আমি ক্যামেরার সামনেই বললাম যে এখন এই কথা বলার জন্য সে যদি আবারও এসে আমাকে মেরেও ফেলে, তাও আমি বলছি যে আমি এই মানুষটার ছায়াও দেখতে চাই না। আমি আমার পরিবারের উপর থেকে, আমার সন্তানের উপর থেকে এই মানুষটার ছায়াটা আমি দেখতে চাই না। আমি চাই যে ভাই আমাকে ছেড়ে দেন। আপনি 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 আপনার আপনার যেরকম পছন্দ মতো ওই যে জীবন, আপনি যেটা চাচ্ছেন আপনি ওটাই করেন। আমি আপনাকে আর কিছু দিতে পারবো না। আমার আর ক্ষমতা নাই, আমার টাকা পয়সা নাই, আমার কিছুই নাই। আমি আপনাকে আসলে আর কিছুই দিতে পারবো না। একটা প্রশ্ন করি, যেই মানুষটির জন্য পরিবারের কাছে ছোট হয়েছে, দেশের কাছে ছোট হয়েছে, সমাজের কাছে ছোট হয়েছে, সবকিছুর উর্ধে গিয়ে যে মানুষটাকে ভালোবেসেছেন, তো আজকে সব মানে যদি সবকিছু ঘুরে তাকান, যে আমরাও দেখতে পাচ্ছি জীবন, তো কি বলতে চান আপনি? আমার কিছু বলার নাই আসলে। এরা আসলে আমি বলবো পরিকল্পনাকারী প্রতারক। এরা এই ধরনের মেয়েদেরকে টার্গেট করে, যারা সিঙ্গেল মাদার বলেন বা প্রবাসী স্ত্রী বলেন বা ডিভোর্সি বা বিধবা বলেন, যাদের সমাজে হয়তো কিছুটা একটু অবস্থান রয়েছে। এরা হচ্ছে পরিকল্পিতভাবে পারিবারিকভাবে প্রতারক চক্র। এরা লং টার্ম প্ল্যান করে টার্গেট করে এরকম নারীদের কাছ থেকে সমস্ত কিছু হাতিয়ে নিয়ে নিঃস্ব করে তারপরে ওরা নানা রকম ব্লেম দিয়ে চলে যায়। আমি যদি আইনগত ব্যবস্থা না নিতাম তাহলে হয়তো আপনারা জানতেও পারতেন না, এবং তারাও আমাকে একেবারে নিঃস্ব করে রেখে চলে যেত। আমি যদি এই বাড়িটা দিয়ে দিতাম তাহলে তো আমি রাস্তায় থাকতে হতো, আমাকে তো আর শেয়ার রাখতো না। সে তো সম্পর্ক অস্বীকার করেই ফেলেছে। হ্যাঁ, তো আমি যদি বাড়ি দিয়ে দিতাম ওর নামে, তাহলে আমি তো রাস্তায় থাকতাম বাচ্চাদেরকে নিয়ে। লাইলাপুর জীবনে কি কি বড় ভুল করা হয়েছে? লাইলাপুর জীবনে বড় ভুল হয়েছে যে একটা মানুষরূপী প্রতারকের চক্রে, প্রতারণার ফাঁদে পা দিয়েছি, সেটাও ভুল করে। কারণ হচ্ছে তখন আমি ছিলাম একেবারেই মানে কি বলবো, সিঙ্গেল মাদার, এবং বাচ্চাদেরকে নিয়ে বেশ হিমশিম চাচ্ছিলাম বাচ্চাদের জন্য একটা পরিবার হোক, একটা সংসার হোক। আমার বাচ্চারা, আমি হয়তো বাঁচবো না যখন, তখন তার একটা পরিবার হবে, তারা যেন একা বড় না হয়, তারা একটা ভালোবাসার গণ্ডির ভিতরে থাকুক। এইটার জন্যই কিন্তু আসলে একটা সংসারই করতে চেয়েছিলাম আমি। এই সংসার করার উদ্দেশ্যেই আমি তাদের এই প্রতারণার চক্রে আসলে পড়ে গেছি। প্রতারণার চক্রে কেউ ইচ্ছা করে ফাঁদে পা দেয় না, এটা আমার জন্য একটা ফাঁদ ছিল। 4 বছর এই ফাঁদের মধ্যে ছিলাম। এই ফাঁদ, আমি সবাইকেই বলবো যে আপনারা এই ধরনের মানুষজনের কাছে আসলে দূরে থাকবেন। হ্যাঁ, মামুনের উদ্দেশ্যে কিছু বলার? না না, ওর উদ্দেশ্যে আমার কিচ্ছু বলার নাই ভাই। আমি বলবো ভাই আপনি আমারে ছেড়ে দেন। আপনি আপনি আপনার মতো যেভাবে খুশি সেভাবে চলাফেরা করেন, আপনি অপরাধ করেন, আপনি যা ইচ্ছা তাই করেন। হ্যাঁ, আপনি আমার কাছে আপনার ছায়াটাও যেন না আসে। আচ্ছা আপু, এই যে দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আমরা হাজার হাজার কমেন্ট দেখি যে প্রিন্স মামুন লায়লা
আমাদের এই সোশ্যাল মিডিয়া একবারে নষ্ট করে ফেলেছে, এইরকম কমেন্ট। এটা তো হবেই। এই যে গতকালকে গত 2 দিন আগে যে সে লাইভটা করেছিল, ওইটা কি কোনো অনিচ্ছাকৃত লাইভ ছিল? ওটা তো সে ইচ্ছা করে 4টা লাইভ করেছে তার পেজে, সে ইচ্ছা করে করেছে। সে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে সে নষ্ট করেছে, সে সমাজটাকে নষ্ট করেছে। সে যে ধরনের জীবন যাপন করতে সে চাচ্ছে যে আমি অনেক নারী নিয়ে ব্যভিচার করব, পরকিয়া করব, মাদক গ্রহণ করব, সেটা তো সমাজকে ইয়ে করা হচ্ছে, সে তো সমাজকে কলুষিত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এই ধরনের অশালীন ভাষা ব্যবহার করে লাইভ করেছে, তো সে তো অবশ্যই সে তো সামাজিক যোগাযোগ মাধ্যমটাকেও নোংরা করে ফেলেছে। এটা এটা আমি আর কি বলবো, আমি তো অবশ্যই একমত। আপু, আপনাকে সোশ্যাল মিডিয়া অনেকেই পছন্দ করে, আবার অনেকে হয়তো পছন্দও করে না, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি সর্বশেষ কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমার পরিচিতির আমি চাই না। আমি খুবই নেগেটিভ ভাবে প্রিন্স মামুনের কারণে সোশ্যাল মিডিয়াতে এসেছি। আমি না একজন ব্লগার, না একজন কন্টেন্ট ক্রিয়েটার, না একজন টিকটকার, না একজন কিছু। আমার নিজস্ব ব্যক্তিগত লাইফ আছে। ওই ভদ্রলোকের জন্য, ভদ্রলোক বলবো না, ওই জানোয়ার রূপী মানুষের জন্য আমার সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স খুব নেগেটিভলি আসছে। আমি এখান থেকে তো অবশ্যই বের হয়ে যেতে চাই, আমি এর মধ্যে থাকতেই চাই না যেখানে আমাকে অসম্মানই করা হয়। তো আমি আমি এখন কি তাহলে সোশ্যাল মিডিয়া থেকে চলে যেতে চান? সোশ্যাল মিডিয়া সে অলরেডি আমার পেজ ডিসেবল করে দিয়েছে। আপনারা আমার পেজটা খুঁজে পাবেন না, দেখবেন আমার পেজ ডিসেবল করে দেওয়া হয়েছে অলরেডি। আর এখানে আমার থাকারও কোনো কারণ নাই, কারণ ওর সঙ্গ দিতে যে সোশ্যাল মিডিয়াতে থাকা হয়েছিল, আমার এই মুহূর্তে আমার চিন্তা হচ্ছে যে আমি আমার সন্তানদেরকে নিয়ে যাতে সেফ থাকতে পারি, আমি যাতে নিরাপত্তার সাথে আমি আমি আসলে সবার কাছে আমার আমার এবং আমার সন্তানের নিরাপত্তা চাই। আমাকে যে হুমকি ধামকি বা যে ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে, কারণ সে এখনো বুক ফুলিয়ে সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বেআইনি গাড়ি চালিয়ে, বেআইনি কাজ কারবার করে বুক ফুলিয়ে যে ঘুরে বেড়াচ্ছে, সে আমাকে যে কোনো রকম ক্ষতি করতে পারে। এবং যে লাইভে এসে যে এই ধরনের ক্ষতি করেছে, সে পিছনে সাধারণ লাইফে সে কি ধরনের ক্ষতি করবে সেটা তো আপনারা অনুমান হয়তো করতেই পারছেন। আমি নিজের নিরাপত্তা চাই, আমি নিজে বাঁচতে চাই, আমি এইসবের হাত থেকে মুক্তি পেতে চাই। আপনারও তো কিছু অডিয়েন্স আছে, তারাও তো আপনাকে দেখতে চাবে বিভিন্ন সময়। এই মুহূর্তে আপনারা আমার যে ধরনের শারীরিক এবং মানসিক কন্ডিশন দেখছেন, এই মুহূর্তে আমার আসলে প্রথম কথা হচ্ছে যে মানুষের যে 5টা মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকারের মধ্যে প্রথম কথাটাই হচ্ছে আমি আগে বাঁচতে চাই। বিকজ আমার বাচ্চারা ছোট, অসুস্থ, তাদের জন্য হলেও আমি আগে বাঁচতে চাই। আমার বাচ্চাদের কেউ নাই, আমার বাচ্চাদেরকে আমি দেখি, তাদের জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত আমি তাদের সমস্ত কিছু করে দিয়েছি। আমার মা খুবই বৃদ্ধা এবং অনেক অসুস্থ। তো আমার এই 3জন ছাড়া, এই 3জনের আমি ছাড়া কিন্তু কেউ নাই। এবং তারা, আমার বাচ্চারা কিন্তু বেবি, স্পেশাল অটিস্টিক বাবু। হ্যাঁ, তো তারা তো জীবনে কিছু করতে পারবে না। অটিস্টিক বাবুরা তো তাদের তো নিজেদের করে, তাদের যদি মা না থাকে। আমার 2টো মেয়ে। 2টা মেয়ে, ছেলে আছে না, আর 2টা বয়স কত? একজনের বয়স 8, একজনের বয়স 19। 19। আচ্ছা আপু, আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সমাজ যে নষ্ট হয়ে গেছে আপনাদের 2জনের কারণে, এই বাংলাদেশের মানুষ অথবা বাইরের দেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলা? সবার উদ্দেশ্যে বলি যে অসম, আপনারা যেটা পয়েন্ট আউট করে আমাকে ছোট করেন যে অসম বয়সী বিয়ের ব্যাপারটা, অসম বয়সী বিয়ে সারা জীবন যুগ যুগ ধরেই হয়ে এসেছে। হ্যাঁ, এটা আসলে সমাজ নষ্ট করার মতো কোনো ব্যাপার না। এখানে যদি আমার বয়সী ছোট মানুষটার যদি সম্মতি না থাকতো এবং তার পরিবারের সম্মতি না থাকতো এবং সে যদি অ্যাডাল্ট না হতো, তাহলে কিন্তু বিয়ের মতো ব্যাপারটা আসতো না। ঠিক আছে? তো অসম বয়সে বিয়ে যে কোনো সমাজে, যে কোনো সময়, যে কোনো যুগেই হয়ে আসছে। এটা যে আমি আর মামুন বানিয়েছি বা ক্রিয়েট করেছি এটা না। এটা সমাজ নষ্ট বলবো না, আমি বলবো যে একটা নারীর প্রতি সহিংসতা, একটা নারীকে অত্যাচার, একটা নারীকে জিম্মি করে, নারীর অসহায়ত্বকে জিম্মি করে প্রতারণার ফাঁদে ফেলে তার সমস্ত কিছু লুটে নেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো সম্প্রচার করা, এগুলোকে আমি সমাজ নষ্ট বলবো। আমরা আপু একটা
বিষয় আমরা অনেকদিন আগে দেখেছি যে মামুন জেলখানা থেকে বের হয়ে দুধ দিয়ে যে গোসল করে পাপ মোচন করে এসেছিল, সে বলেছিল যে আমি এরকম কাজ আর করবো না। এখন আপনি তার কাছ থেকে দূরে চলে যাচ্ছেন, হ্যাঁ, বা দূরে সরে গেছেন, আপনি এরকম কোনো কিছু করবেন কিনা যে একদম ওর কাছ থেকে আমি একদম সারা জীবনের জন্য চলে যাব? আমি 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 ভাইয়া, আমি এক নাম্বার হচ্ছে আমি প্রতারক না, হ্যাঁ, এক নাম্বার হচ্ছে আমি প্রতারক না। আমার প্রতারণা করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে না, ঠিক আছে? সে প্রতারক, সে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছে। দুধ দিয়ে গোসল করাটাও কিন্তু তার একটা কৌশল ছিল, মানুষের সিম্প্যাথি পাওয়ার কৌশল ছিল। সে প্রতারকরা যেটা করে বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষের সিম্প্যাথি আদায় করে, এটা তার সিম্প্যাথি আদায়েরই একটা কৌশল। সাব্বির।